শুরুতেই ইসরায়েল এবং ইরানের সংঘাতের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। জনাব সাবের আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যেটি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কিনা। যদিও ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যুক্তরাষ্ট্র প্রথম থেকে এই যে পরিকল্পনা ইসরায়েলের ইরানে আক্রমণ এটার সাথে সংযুক্ত ছিল এবং ট্রাম্প প্রশাসনের যে দীর্ঘমেয়াদী ফরেন পলিসি বা তার যে স্ট্র্যাটেজিগত অবস্থান মধ্যপ্রাচ্যে, সেই জায়গাটাই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটা শক্ত অবস্থানে নেয়া এবং ইরানকে দুর্বল করা, এই জায়গাগুলো বহু পূর্ব থেকে নির্ধারিত। এখন এখানে বিষয় হচ্ছে ট্রাম্পের প্রশাসনের যে অ্যাটিটিউড, তাতে মনে হচ্ছে যে হয়তো তারা আক্রমণে যাবে। আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি জরুরি নিরাপত্তা পরিষদের যে বৈঠক সেটা ডেকেছেন এবং সেই জায়গায় যে সম্ভাব্য আলোচনাগুলো রয়েছে সেখান থেকে আসলে নির্ধারিত হবে যে পরবর্তীতে যুক্তরাষ্ট্র কি ভূমিকা পালন করতে যাচ্ছে। আমরা অবগত রয়েছে যে মধ্যপ্রাচ্যে প্রায় 20,000-এর মতো মার্কিন সেনা এখনো মোতায়েন রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সিরিয়া থেকে শুরু করে যে জায়গাগুলো সেখানে। তা এই জায়গা ছাড়াও বিভিন্ন ধরনের এয়ার স্ট্রাইকের যে জায়গাগুলো ছিল সেখানে হয়তো ইউএসএ ইনভলভ হবে। এখন এখানে যে বোদ্ধা মহল সেই আলোচনাটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে কি এখানে 2 সপ্তাহ সময় নিবে, না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে এর পূর্বেই আক্রমণ করবে, সেটা কিন্তু একটা ধোঁয়াশার জায়গায় এখনো রয়েছে। তবে এছাড়াও আরো বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে আমরা জানি যে ইরানের যে ফরেন মিনিস্টার তার সাথে ফ্রান্স, জার্মানি এবং ইউকের ফরেন মিনিস্টার একটা মিটিং হওয়ার কথা রয়েছে। যদিও রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে মোকাবেলার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতি এখন যেই দিকে যাচ্ছে এটা রাজনৈতিক ভাবে বা কূটনৈতিক ভাবে সমাধান হবে হবে বলে মনে হচ্ছে না। এছাড়াও আমরা লেবাননের পক্ষ থেকে দেখেছি যে লেবাননের যে ফরেন মিনিস্টার রয়েছেন এবং সেক্রেটারি জেনারেল নাইম কাশিমি, উনি পার্লামেন্টে তার বক্তব্যে বলেছেন যে লেবানন যদিও সরাসরি এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না, কিন্তু তার ভাষায় সাহায্য প্রয়োজন ইসরায়েলের, ইরানের তেমন কোনো সাহায্যের প্রয়োজন নেই। মানে উনি এখানে প্রেস করেছেন ইরানের যে সামরিক শক্তি এবং যে বর্তমান অবস্থা সেই জায়গাটাকে ঘিরে। এছাড়াও আমরা জানি যে লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই যুদ্ধে ইরানের পাশে থাকবে, যেটা আমরা হামাস এবং হিজবুল্লাহর যে জায়গাটা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা করছিলাম। হিজবুল্লাহর এই যোগদান কিন্তু খুব স্বাভাবিকভাবে, তাদেরও সংগঠিত শক্তি রয়েছে এবং বিশ্বের বিভিন্ন যে মুসলিম নেটওয়ার্ক গুলো সে তার সাথে তাদের সম্পর্ক রয়েছে, এটা এই যুদ্ধে একটা নতুন মাত্রা অবশ্যই দিবে। এছাড়াও এখানে যে জায়গাটা খুব বেশি ধোঁয়াশা তৈরি করছে বা আমরা সকলে যারা বৌদ্ধ মহল তারা আশা করছেন যে ইউনাইটেড নেশনস এর কিন্তু তেমন কোনো ভূমিকা আমরা এখনো দেখিনি। ইউনাইটেড নেশনস এখানে সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে, যেটা একটা আসলে খুব বিতর্কের অবস্থান যে এই যে যুদ্ধ অবস্থা এবং ইসরায়েলের একের পর এক ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ, যেখানে আমরা বেশ কিছু সিভিলিয়ান কিন্তু দুই পক্ষে মারা যেতে দেখেছি। গতকালও দেখেছি যে ইসরায়েলের একটা হাসপাতালে কিন্তু আক্রমণ হয়েছে। এই পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে ইরানের প্রায় 639 জন এবং নিহত এবং 1300-র উপর লোক কিন্তু আহত হয়েছে। পাল্টাপাল্টি ভাবে ইরানও কিন্তু ইসরায়েলে আক্রমণ করছে, যদিও ইসরায়েলের যেই হতাহতের সংখ্যা এটা ইরানের সমান না হলেও তাদের যে স্থাপনাগত জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যথেষ্ট বড় ধরনের হামলা করা আপনি একটি হয়েছে এবং বিষয় হচ্ছে। বলছিলেন যে ইউরোপের 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু বৈঠক হচ্ছে ইরানের। সেক্ষেত্রে এই বৈঠক থেকে কোনো সমাধান আসতে পারে কিনা? আমার মনে হয় না যে বর্তমান যুদ্ধের যে পরিস্থিতি রয়েছে এবং ইউএস এর যে স্ট্যান্ড পয়েন্ট, সেই জায়গা থেকে মনে হয় না যে খুব ভালো কিছু আসবে এবং তারা মূলত দুতিয়ালির কাজটা করতে পারবে। যদিও কিয়ার স্টারমার ইউকের যে প্রধানমন্ত্রী উনি কিন্তু অলরেডি বলেছেন যে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের যে ভূমিকাটা যুক্তরাষ্ট্র নিচ্ছে বা যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানো ঠিক না। একই সাথে আমরা রাশিয়া বা চায়নার কথা যদি বলি, ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যে কিন্তু তারা ফোন আলাপ করেছেন। আমরা জানি যে মারিয়া জাকারোভা, যিনি পররাষ্ট্র মুখপাত্র রয়েছেন রাশিয়া, তার বরাত দিয়ে যে উনি বারবারই বলছেন যে যুক্তরাষ্ট্রের ইরানের এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটা হবে খুবই বিপজ্জনক। রাশিয়ার পক্ষে কিন্তু বারংবার
এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। এছাড়াও আমরা জানি যে বা উরু উশাকভ, যিনি ফরেন অ্যাডভাইজার রয়েছেন রাশিয়ার, উনিও বারংবার এই জায়গায় এই যুক্তরাষ্ট্রের যুক্ততা নিয়ে বা এটার প্রয়োজনটা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। এখন চায়না এবং রাশিয়ার এই যে অবস্থা, এই জায়গা থেকে কিন্তু তারা বারংবারই ইউএসএ কে নিবৃত্ত রাখার কথা বলছেন। এখন এখানে একটা বিষয় কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে উল্লেখ করার মতো, যে যেই পর্বতমালা রয়েছে ইরাক বর্ডার থেকে শুরু করে ইরানে, বা ইরানের যে ভূ প্রকৃতিগত অবস্থান, এবং তা সেই কারণে ইরানে কিন্তু সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করাটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যদি যৌথভাবেও তারা কাজ করে সম্ভব না। ইরাক দীর্ঘ 8 বছরের বেশি কিন্তু চেষ্টা করেছে, কিন্তু ইরানকে ওইভাবে পদানত করতে পারেনি। তো সেখানে এই যে অবস্থা, সেখানে আমরা আশু কোনো সমাধান বা যে ইরানকে সম্পূর্ণ পর্যদস্ত করা সম্ভব বিষয়টা কিন্তু তাও না। এছাড়া আমরা জানি যে আয়াতুল্লাহ খোমেনি, ওনার যেই নেতৃত্ব রয়েছে এবং ওনার এখনো জনপ্রিয়তার যে জায়গা, বা পশ্চিমার বিশ্বকে ভিলেন হিসাবে তার জাতির কাছে যেইভাবে উপস্থাপন করা, সেই জায়গায় কিন্তু এথনিসিটির বিভিন্ন আপনার বা ডাইভার্সিটি থাকলেও সব পুরো জাতিটাকে কিন্তু এক জায়গায় বেঁধে রাখা সম্ভব হচ্ছে, যেটাও এই যুদ্ধে ইরানের একটা প্লাস পয়েন্ট। এছাড়া ইসরায়েল কেন্দ্রিক জায়গাগুলোতে জানি যে মুসলিম বিশ্বের মোটামুটি ভাবে একটা অবস্থান থাকে, যদিও তারা সোচ্চার থাকে না, কিন্তু তাদের সাধারণ জনগণ কিন্তু মূলত যে মুসলিম এখানে রাষ্ট্রগুলো বা এখানে আপনি ইসরায়েলের যেটি বিরুদ্ধে বলছিলেন আচরণ যে করে সাধারণত থাকে। আমরা এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে মুসলিম বিশ্ব কিন্তু সেরকম শক্তভাবে কোনো বিবৃতি দিচ্ছে না, কিছু কারণ বললেও সেটা বিষয়টা কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই ধরনের শক্ত অবস্থান নেয়ার মতো জায়গায় মুসলিম রাষ্ট্রগুলো নেই। আমরা বলেছি যে এখনো প্রায় 6-7টা দেশে মধ্যপ্রাচ্যে 20,000-এর বেশি কিন্তু মার্কিন সেনা অবস্থান করছে। বিভিন্ন স্ট্র্যাটেজিগত কারণে এবং তাদের রাজতন্ত্রের কারণে যুক্তরাষ্ট্রের উপর কিন্তু তারা নির্ভরশীল। তা যে সরকারগুলো রয়েছে, সাধারণ জনগণ চাইলেও সরকারগুলো সেই অবস্থান নেয়ার জায়গায় তারা নেই। সেই সুযোগটাই কিন্তু যুক্তরাষ্ট্র নিচ্ছে। তবে ইরানকে খুব সহজে পদানত করা যাবে, বা আয়াতুল্লাহ খোমেনির এখনো যে নেতৃত্বের জায়গা আমরা দেখছি, সেটা খুব বেশি সহজ হবে বলে মনে হচ্ছে না। আরেকটি বিষয় একটু জানাবেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি অংশ না নেয় সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ আসলে কতদিন চালাতে পারবে আপনার কাছে কি না, মনে হয়? সেই ক্ষেত্রে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী অবস্থান করার কোনো সুযোগই নেই। কারণ ইসরায়েলেরও বেশ ভালো পরিমাণ হতাহত হচ্ছে। এছাড়া নেতানিয়াহু, উনিও যে খুব জনপ্রিয় নেতা তার দেশে তাও না, কারণ বিভিন্ন সময় ওনার যে নেতৃত্ব সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আসলে খুব বেশি বেড়ে যাওয়ার সুযোগ নেই। একটা সময় তারা সিজফায়ারের দিকে অবশ্যই যাবে, কিন্তু এখানে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ট্রাম্প প্রশাসন তাদের স্ট্র্যাটেজিগত জায়গায় সেই জায়গাটাকে খুব গুরুত্ব দেয়, তাহলে হয়তো এটা আরো বেশ কিছুদিন দীর্ঘমেয়াদী হওয়ার সুযোগ রয়েছে। যদিও সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা খুব কম, মূলত এটা এয়ার স্ট্রাইক বেসড এখানে অনেকেই আক্রমণগুলোর আলোচনা মধ্যে করছেন যে সীমাবদ্ধ যদি থাকবে। ইরান আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র দ্বারা তাহলে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিতে পারে, সেক্ষেত্রে আসলে পুরো বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে?